আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমাকে দয়া করে মেরো না পলাশ, আমাকে মেরো না, আমার খুব লাগছে। মারবো না তো কি করবো? পুজো করবো তোমাকে? আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে, আমি তোমাকে মেরেই ফেলবো। আমি তোমাকে কালো রঙের ব্লেজারটা কাচতে বলেছিলাম, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, আমি ব্লেজারটা পরে যেতাম। আর তুমি কি করেছো? আমার কালো ব্লেজার এরকম চুনের মতো সাদা দাগ লাগিয়ে বসে আছো। আমি আবার এই ব্লেজারটা পরে কিভাবে যাবো বলো তো? বলো বলো, চুপ করে থেকো না, তা নাহলে কিন্তু আবার মারবো। না না, এটা চুনের দাগ নয়, আসলে আমি তোমার কোট প্যান্ট সুন্দর করে কেচে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, কিন্তু কোথা থেকে কাক এসে তোমার কালো কোট প্যান্টের উপর পটি করে দিয়েছে। এটা কাকের পটি। কাক যদি এরকম করে এতে আমার কি দোষ বলো? আমি কি কাককে বলেছি যে তোমার কোট প্যান্টের উপর পটি করে সাদা করে দিতে? ও, এখানে তাহলে কাকের দোষ হয়ে গেল? দোষটা তো তোমার, তুমি তো সাথে জামা কাপড় মেলে দিয়ে এসেছো। কেন, জামা কাপড় যখন মেলে দিয়ে এসেছো তখন তো মাঝে মধ্যে একবার দেখে আসবে নাকি? আর তাছাড়া তুমি যদি সময় মতো ব্লেজারটা তুলে নিয়ে আসতে তাহলে হয়তো এরকম হতো না। পুরো মুডটাই নষ্ট করে দিলে তুমি। এই বলে পলাশ ঠাস ঠাস করে দিয়াকে চড় মারতে থাকে। আসলে মাত্র 3 মাস আগেই দিয়া এবং পলাশের বিয়ে হয়, আর 2-1 মাস আগে পর্যন্ত সবকিছুই ঠিকঠাক থাকে। কিন্তু হঠাৎ করে দিয়া পলাশের মধ্যে পরিবর্তন দেখতে পায়। পলাশ এখন কারণে অকারণে দিয়ার উপর ভীষণ পরিমাণে রেগে যায়, আর কথায় কথায় তার গায়ে হাত তোলে। সেই জন্য দিয়া মনে মনে খুবই কষ্ট পায়, কিন্তু দিয়া তার দুঃখের কথা কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। আর যেহেতু দিয়া পলাশকে খুবই ভালোবাসে, তাই তাকে মারধর করার পর পলাশ একটু ভালো করে তার সঙ্গে কথা বললেই দিয়ার মন একেবারে গলে যায়। আর সেদিন রাত্রিবেলা পলাশ অফিস থেকে ফিরে আসার সময় দিয়ার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসে। দিয়া, তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো তো, সেই জন্য আজকে আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। তুমি যা যা খাবার রান্না করেছো ফ্রিজে রেখে দাও, আজকে তুমি আর আমি দুজনে একসঙ্গে বিরিয়ানি খাবো। পলাশের কথা শুনে দিয়া খুবই খুশি হয়, আর সকালবেলা পলাশ যে তাকে মারধর করেছে সেই কথা দিয়া একেবারে ভুলে যায়। আর সে খুশি হয়ে রান্নাঘর থেকে প্লেট নিয়ে এসে বিরিয়ানি পরিবেশন করতে শুরু করে। আর দিয়া যখন বিরিয়ানি পরিবেশন করতে যায় তখন সেই বিরিয়ানির গন্ধে দিয়ার মন একেবারে নেচে ওঠে। কিন্তু হঠাৎ করে পলাশের প্লেটে বিরিয়ানি দিতে গিয়ে দিয়ার হাত থেকে বেশ কিছুটা বিরিয়ানি টেবিলের উপর পড়ে যায়, আর যা দেখে পলাশ আবার ভীষণ পরিমাণে চটে যায়। আর সে কোনো কথা না বলেই দিয়াকে মারধর করতে শুরু করে। তুমি তো ঠিকঠাক ভাবে কোনো কাজ করতে পারো না দেখছি। তুমি জানো আমি একটা বড় রেস্টুরেন্ট থেকে 500 টাকা প্লেট বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, আর তুমি সেই বিরিয়ানি ফেলে নষ্ট করছো। আমার ভুল হয়ে গেছে পলাশ, আমাকে মেরো না। আসলে বিরিয়ানি খুবই গরম ছিল তো, সেই জন্য আমার হাতে ছ্যাঁকা লেগে অল্প একটু বিরিয়ানি পড়ে গেছে। আমি এবার থেকে ভালো মতো কাজ করব, আমাকে ছেড়ে দাও, আমার হাতে ভীষণ লাগছে। পলাশ কিছুতেই দিয়ার কথা শোনে না। সে দিয়াকে ভীষণ পরিমাণে মারধর করার পর ঘুমাতে চলে যায়। আর পলাশ যেহেতু সেদিন খাবার না খেয়ে ঘুমাতে চলে যায়, তাই দিয়াও তার পছন্দের বিরিয়ানি খেতে পারে না। আর এভাবেই সময় কাটতে থাকে। আর প্রত্যেকদিন ছোট ছোট কারণে পলাশ দিয়ার উপর ভীষণই রেগে যায়, আর সে দিয়াকে মারধর করে। এমনই একদিন অফিসে যাওয়ার সময় পলাশ ভুলবশত তার বেশ কিছু দরকারি ফাইল বাড়িতে রেখে চলে যায়। আর তাই অফিসে যাওয়ার পর পলাশ দিয়াকে বারে বারে ফোন করে, কিন্তু সেই সময় দিয়া বাথরুমে থাকায় পলাশের ফোন ধরতে পারে না। আর তাই পলাশ ভীষণ পরিমাণে রেগে যায়। সারাদিন বাড়িতে কি করে কি জানি, এতবার করে ফোন করছি, একবার আমার ফোন ধরছে না। এখন আমি কি করি? ওই ফাইলগুলো তো আমাকে সাবমিট করতে হবে। মনে হচ্ছে আমাকেই বাড়ি গিয়ে ফাইলগুলো নিয়ে আসতে হবে। তবে আগে বাড়িতে গিয়ে দিয়াকে আচ্ছা করে মারধর করব, তারপর আবার রাগ মিটবে। এই বলে পলাশ তার বাইক নিয়ে খুবই দ্রুত গতিতে বাইক চালিয়ে বাড়িতে এসে পৌঁছায়। আর সেই সময় দিয়া বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আরে পলাশ, তুমি বাড়ি চলে এলে যে? তোমার অফিসে আজকে ছুটি আছে নাকি? তুমি তো 2-1 ঘন্টা আগেই বাড়ি থেকে গেলে। তোমার ফোন কোথায় বলো? যাও তোমার ফোনটা নিয়ে এসো। আর আমি তোমাকে কতবার ফোন করেছি, ফোনটা একবার চেক করে দেখে বলো তো। এই শুনে দিয়া খুবই ভয় পেয়ে যায়। আর সে ভয়ে ভয়ে নিজের ঘর থেকে ফোন নিয়ে এসে দেখে যে পলাশ তাকে 50 বার ফোন করেছে। আর যা দেখে দিয়া ভয়ের চোটে ঘামতে শুরু করে। কি হলো, কিছু বলছো না কেন? কতবার ফোন করেছি আমি তোমাকে? আমার দরকারে যখন তোমাকে ফোন করে পাওয়া যাবে না, তাহলে এরকম ফোন রেখে কি লাভ তোমার? তোমার কাছে কোনো ফোন থাকবে না। আজকে তোমার এই ফোন আমি ভেঙে দেবো। এই বলে পলাশ এক আছাড় মেরে দিয়ার ফোন ভেঙে টুকরো টুকরো করে দেয়। পলাশ, তুমি তো আমাকে কিছুই বলতে দিলে না, তার আগেই তুমি আমার অত দামি ফোনটা ভেঙে দিলে। আমি তো বাথরুমে ছিলাম, আজকে অনেকটা জামা কাপড় কাচার ছিল। আমি জামা কাপড় কাচলাম, বাথরুম পরিষ্কার করলাম, তারপর তো স্নান করলাম। আর সেই জন্যই তোমার বাথরুমে অনেকটা সময় লেগেছে। এর মাঝে তুমি আমাকে ফোন করেছো, আমি ফোন ধরতে পারিনি। আমি কি বাথরুমের মধ্যে এবার ফোন নিয়ে যাব বলো? একদম মিথ্যা কথা বলবে না। আমি জানি তুমি ইচ্ছা করে আমার ফোন ধরোনি। সত্যি কথা বলো, কি করছিলে? কি হলো, মুখে কথা নেই কেন বলো? এই বলতে না বলতেই পলাশ আবার দিয়াকে মারধর করতে শুরু করে দেয়।
আমি বললাম তো আমি বাথরুমে ছিলাম, সেই জন্য ফোন ধরতে পারিনি। আমি সত্যি কথা বলছি। আর তাছাড়া আমি বাড়িতে কি বা করবো বলো, সারাদিন তো সংসারের কাজকর্ম করতেই থাকি। আজকে তোমার জন্য আমাকে অফিস থেকে অতটা দূর থেকে জোরে বাইক চালিয়ে বাড়ি আসতে হলো। তুমি তো ফোনটা ধরলে আমার ফাইলগুলো তুমি অফিসে পৌঁছে দিয়ে আসতে পারতে। আমাকে কতটা কষ্ট করে বাড়িতে আসতে হলো। আমার এত রাগ হচ্ছে না, চলে যাও আমার সামনে থেকে, তা নাহলে কিন্তু আমি তোমাকে মেরে শেষ করে দেবো বলে দিলাম। এই শুনে দিয়া চুপচাপ সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে পলাশ তার দরকারি ফাইলগুলো নিয়ে আবার অফিসে চলে যায়। আর সেদিন দিয়া সারাদিন মনের দুঃখে কান্নাকাটি করে। এতে আমার কি দোষ? আমি তো বাথরুমে ছিলাম, সেই জন্য ফোনটা ধরতে পারিনি। জানি না পলাশ কেন আমার উপর অত্যাচার করতে শুরু করেছে। আমি কোনো ভুলভাল কাজ না করলেও পলাশ সবসময় আমার গায়ে হাত তুলছে। আজকে আমি পলাশের সঙ্গে কোনো কথা বলবো না। সবসময় ওর রাগ হয়, আমার কি রাগ হতে পারে না? আমিও তো মানুষ। এভাবে সেদিন দিয়া মনে মনে পলাশের উপর ভীষণই রেগে থাকে। কিন্তু সেদিন অফিস থেকে বাড়িতে ফিরে আসার সময় পলাশ তার বউয়ের জন্য নতুন ফোন কিনে নিয়ে আসে। আর সেই ফোন দেখে দিয়া আবার ভীষণ পরিমাণে খুশি হয়। তাই সে সমস্ত রাগ ভুলে গিয়ে আবার পলাশের সঙ্গে ভালো মতো কথা বলতে শুরু করে। আর এভাবে দু একদিন কাটে। আর একদিন ছুটির দিনে পলাশ বাড়িতে থাকে। আর সেদিন দিয়া পলাশকে খুশি করানোর জন্য সারাদিন তাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়। আর রাত্রিবেলা পলাশ, এই দেখো, এখন আমি তোমার জন্য ফিশ ফিঙ্গার আর চিকেন টিকিয়া রান্না করেছি। আমি প্রথমবার ট্রাই করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। এগুলো তুমি খাও, তারপর আমি তোমাকে গরম গরম পোলাও আর মাটন কষা খেতে দেব। ওটাই আমাদের আজকে রাতের ডিনার। এই শুনে পলাশ যখন সেই খাবারগুলো খেতে যাবে তখনই দিয়ার ফোনে রিং বেজে ওঠে। রাত 11টা বাজে, এখন আবার তোমাকে এত রাত থেকে ফোন করছে। কই দেখি ফোনটা আমাকে দাও, আননোন নাম্বার থেকে কল আসছে কার? এই বলে পলাশ সেই ফোনটা ধরলে একজন পুরুষ মানুষের গলা শুনতে পায়। হ্যালো, আমি আকাশ বলছি, দিয়া আছে? এতটুকু কথা শোনা মাত্রই পলাশ সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয়। আর সে কোনো কথা না বলেই দিয়াকে মারধর করতে শুরু করে দেয়। তার মানে আমি সারাদিন বাড়িতে থাকি না, তুমি আমার আড়ালে আবডালে এসব কি করে বেড়াও? আকাশটা কে? হ্যাঁ, এত রাতে ওই আকাশ তোমাকে কেন ফোন করবে? কি হয় আকাশ তোমার? আমি তো তোমাকে খুব ভালো মনে করতাম, কিন্তু তুমি যে এতটা বাজে মহিলা তা তো আমার কোনো ধারণা ছিল না। এই বলে পলাশ ভীষণ জোরে জোরে দিয়াকে মারতে থাকে। পলাশ, তুমি আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছ না, তার আগেই তুমি আমাকে এরকম ভাবে মারধর করছো। আকাশ আমার মাসির ছেলে, আমার দাদা হয়। আর আকাশ দাদার নাম্বার আমার পুরানো ফোনে সেভ ছিল, কিন্তু এটা তো আমার নতুন ফোন, সেই জন্য অনেক নাম্বার ফোনে এখনো সেভ করা হয়নি। আর তুমি কিছু না জেনেই আমাকে শুধু শুধু সন্দেহ করছো। তোমার কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। দাদা হোক কিংবা ভাই হোক, যেই হোক না কেন, এত রাত্রেবেলা ফোন করবে কেন? আর এমনিও আমি অনেকদিন থেকে দেখছি তোমার চলাফেরা কেমন আমার জন্য ঠিক মনে হচ্ছে না। তুমি আজকে থেকে কোনো ফোন ব্যবহার করবে না। এই বলে পলাশ আবার দিয়ার সেই নতুন ফোনটা ভেঙে দেয়। আর সেদিন পলাশ খুব বাজে রকম ভাবে দিয়াকে মারধর করতে থাকে। তাই দিয়া ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে ভীষণ জোরে জোরে চিৎকার চেঁচেমেচি করে ওঠে। আর পাড়া প্রতিবেশী তাদের চিৎকার চেঁচেমেচি শুনি বেশ কয়েকজন তাদের বাড়ির মধ্যে ঢুকে আসে। কিন্তু এমন সময় দিয়া কান্নাকাটি বন্ধ করে সকলের সামনে স্বাভাবিক অবস্থায় কথা বলতে শুরু করে। কি ব্যাপার গো, তোমাদের বাড়ি থেকে চিৎকার চেঁচেমেচির আওয়াজ আসছিল কেন? তোমার বর কি তোমাকে মারধর করছে? কই না তো, আপনারা ভুল শুনেছেন। আমার বর আমাকে মারধর করতে যাবে কেন? আসলে আমরা তো টিভি দেখছিলাম, টিভি সাউন্ডটা অনেক বেশি ছিল তো, সেই জন্য বাইরে আওয়াজ যাচ্ছিল। সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা যেতে পারেন। এই শুনে পাড়া প্রতিবেশী সেখান থেকে চলে যায়। আর সবাই চলে যাওয়ার পর দিয়া আবার কান্নাকাটি করতে শুরু করে। নাটক করে কাঁদবেন আমার সামনে বলে দিলাম, তা না হলে আরো মার খাবে বলে দিলাম। তোমার এই কুমিরের কান্না আমার পছন্দ নয়। তোমাকে এত বেশি মারধর করিনি যে তুমি এত কান্নাকাটি করছো। যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই শুনে দিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো 2-4 দিন কাটে। আর একদিন যখন দিয়া ছাদে জামা কাপড় মেলতে যায় তখনই নিচে থেকে পলাশ দিয়াকে বাড়ি বাড়ি ডাক দিতে থাকে। কিন্তু দিয়া উপরে থাকায় পলাশের ডাক শুনতে পায় না। আর যার ফলে পলাশ সেদিন ভীষণই রেগে যায়। আর সে দিয়াকে মারবে বলে ছাদে চলে যায়। কি রে, তুই কানে শুনতে পাস না? আমি কতবার তোকে ডাকছি, কোথায় ধ্যান থাকে তোর? আমার কথা তোর কানে যায় না তাই না? ছাদে এসে কাকে দেখছিস? অনেক হয়েছে, আজকে তোকে আমি ছাদ থেকে ফেলেই মেরে ফেলবো। আমার ভীষণ রাগ হচ্ছে তোর উপর। পলাশ, দয়া করে এরকম করো না, আমি মারা যাব। পলাশ, আমি সত্যিই শুনতে পাইনি যে তুমি আমাকে ডাকছিলে। আমাকে ক্ষমা করে দাও পলাশ, আমাকে ক্ষমা করে দাও। পলাশ কোনো কথা শোনে না। সে দিয়াকে মারধর করতে করতে এত পরিমাণে রেগে যায় যে দিয়াকে ছাদ থেকে ঠেলে নিচে ফেলে দেয়।
আর সঙ্গে সঙ্গে দিয়া একতলা ছাদ থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এমন সময় পাড়া প্রতিবেশী সবাই সেখানে ছুটে এলে পলাশ খুবই ভয় পেয়ে যায় আর সবাই মিলে দিয়াকে হাসপাতালে ভর্তি করে। সেদিন দিয়ার মাথায় প্রচন্ড পরিমাণে চোট লাগে আর তার মাথা ফেটে ভীষণ পরিমাণে রক্তপাত হয়, এমনকি দিয়ার একটা পা ভেঙে যায় আর সেই সাথে দিয়ার 2 হাতেও ভীষণই চোট লাগে। আর সেদিন দিয়ার এরকম অবস্থা দেখে হসপিটালের ডাক্তাররা পুলিশ কেস করে দেয়। আর পুলিশ যখন দিয়ার বয়ান নিতে আসে তখন আপনার কোনো ভয় নেই ম্যাডাম, আপনি আমাদেরকে নির্দ্বিধায় সত্যি কথা বলতে পারেন। আপনি তো আপনার স্বামীর সঙ্গে থাকেন আর মাঝে মধ্যেই আপনাদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শোনা যায়। আর পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যতটা জানতে পারলাম, নিশ্চয়ই আপনার স্বামী আপনাকে ছাদ থেকে ফেলে মারার চেষ্টা করেছিল। আপনার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা কি সত্যি? পুলিশের কথা শুনে পলাশ ভয়ে ঘামতে শুরু করে, কিন্তু এমন সময় দিয়া তার স্বামীকে বাঁচিয়ে নেয়। না স্যার, এটা একদমই মিথ্যা অভিযোগ। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে আর কখনো আমার গায়ে হাত তোলে না। আমি তো ছাদে জামা কাপড় মেলতে উঠেছিলাম আর পা স্লিপ করে ভুল করে আমি নিচে পড়ে গেছি, এতে আমার স্বামীর কোনো দোষ নেই। দিয়ার মুখে এরকম কথা শুনে পলাশ নিজের ভুল বুঝতে পারে। আর বেশ কিছুদিন পর দিয়াকে যখন হাসপাতাল থেকে সে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তখন সে দিয়ার কাছে হাত জোর করে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও দিয়া, আমি তোমাকে অনেক মারধর করেছি, তোমার গায়ে অনেকবার হাত তুলেছি, কিন্তু তবুও তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। তোমার মতো বউ ভাগ্য করে পাওয়া যায়। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে পুলিশের হাতে তুলে দিত। তোমার অনেক বড় ক্ষতি করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি আজকের পর থেকে কখনো তোমার গায়ে হাত তুলবো না, আমি কথা দিচ্ছি। পলাশের কথা শুনে দিয়া খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে পলাশ আর কখনো দিয়ার গায়ে হাত তোলে না। পলাশ খুবই সেবা যত্ন করে দিয়াকে সুস্থ করে তোলে আর এখন পলাশ দিয়াকে অনেক অনেক ভালোবাসা দিয়ে তার জীবনটা ভরিয়ে তোলে, যার ফলে দিয়া খুবই হাসি খুশি তার বরের সঙ্গে সংসার করতে থাকে। সুনন্দা, বিক্রম এবং চিত্রাদেবী তিনজনেই আজ বেশ খুশি। এতদিন পরে তারা একটু আশার আলো দেখতে পেয়েছে। আজকে তাদের নতুন খাবারের রেস্টুরেন্ট ওপেন হতে চলেছে। তারা এই রেস্টুরেন্টের নাম রেখেছে উকিল বউয়ের রান্নাঘর। তাদের ছোট্ট খাবারের দোকানটা খুলতেই সেখানে বেশ ভিড় হতে শুরু করে। আমি সত্যি কোনোদিনও ভাবিনি আমি এইভাবে ঘুরে দাঁড়াতে পারবো। তোমার জন্যই সবকিছু সম্ভব হয়েছে সুনন্দা। তুমি যদি বিশ্বাস হারিয়ে ফেলতে বা ভয়ে দমে যেতে, তাহলে হয়তো আমাদের সবার জীবন একেবারে ছাড়খাড় হয়ে যেত। ছাড়ো না, আজকের এই খুশির দিনে এসব কথা বাদ দাও। আজকে মা মায়ের সমস্ত পছন্দের খাবার বানিয়েছে, তাও আবার নিজের হাতে। অল্প অল্প করে তো বেশ ভালোই লোক হচ্ছে দেখছি। মায়ের রান্নায় কিন্তু জাদু আছে, বলো? আমি তো প্রথম থেকেই বলতাম বৌমা, মেয়েদের জন্য এসব কাজই ঠিক আছে। রান্না বান্না করা, ঘর গোছানো, সেলাই করা, এসব কাজই মেয়েদের ভাগ্য ফেরায়। শহরের বড় বড় গুন্ডাদের সাথে লড়াই করে বেশি দিন কিন্তু শান্তির নিঃশ্বাস নেওয়া যায় না। আমি যে জীবনে একটা কেসই লড়েছি তা তো নয় বলুন। শুরুতে যতগুলো কেস আমি লড়েছি সবকটাই তো জিতেছি, শুধুমাত্র একটাতে অসফল হয়েছি বলে আপনি এভাবে বললেন। আহা, কি হলো সুনন্দা? মা, তোমরা একটু চুপ করবে? আজকের দিন অন্তত এইসব পুরানো কথা এনো না। সেই ঘটনার প্রায় 5 বছর হতে চললো, ভুলে যাও এবার এইসব। কি করে ভুলে যাবো খোকা? একটা খাবারের দোকানেও বৌমা তার আগের স্মৃতিগুলো টেনে টেনে আনছে। কি দরকার ছিল খাবারের দোকানের এরকম করে রাখার? উকিল বৌমার রান্নাঘর ওকালতি করতে গিয়ে আমাদের সবার জীবনের এত বড় ক্ষতি করে দিল, তারপরও ওর শিক্ষা হলো না। চিত্রাদেবীর কথা শুনে সুনন্দা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে। তাদের উকিল বউয়ের রান্নাঘর বেশ ভালোই চলতে থাকে। একদিন তারা নিজেদের দোকানে সবাই মিলে কাজ করছে, এমন সময় বিশ্বগুন্ডা সেখানে আসে। তাকে দেখে সুনন্দা, বিক্রম এবং চিত্রাদেবী তিনজনেই খুবই ভয় পেয়ে যায়। তখন বারবার করে বারণ করেছিলাম, আমার কথা তো শুনলেন না। এখন দেখলেন তো আদালত থেকে কিরকম রান্নাঘরে এসে পড়তে হলো। স্বামী স্ত্রী মিলে 2 হাত ভর্তি করে তো রোজগার করতেন, আর এখন একজন বাজার করেন আর একজন রান্না করেন। ভাবলেও হাসি পাই। আবার কি এখানে ভয় দেখাতে এসেছো? এখন তো আমি তোমাদের সাথেও যাই না, পাছেও যাই না, তাহলে আমার রেস্টুরেন্টে এসে এসব কথা কেন বলছো? আসলে রেস্টুরেন্টের নাম তো উকিল বউয়ের রান্নাঘর রেখেছেন, তাই ভাবলাম মোকালতি হয়তো এখনো ছাড়েননি, আবারও হয়তো কোনোদিনও সাপের মতো ফনা তুলবেন, তাই আগে থেকেই 20 দাঁতটা ভেঙে দিয়ে গেলাম। সুনন্দার বান্ধবী ওরফে মালকিন প্রিয়াঙ্কা সেদিন তাদের রেস্টুরেন্টে এসেছিল। এই সমস্ত ঘটনা নিজের চোখে দেখে প্রিয়াঙ্কা খুবই অবাক হয়। আমি তোমাকে বিগত 3 বছর ধরে চিনি। এই 3 বছরে তুমি 3 সেকেন্ডের জন্য কখনো আমাকে বুঝতে দাওনি তুমি সত্যি সত্যি উকিল ছিলে। আমি ভেবেছিলাম MBA চাইওয়ালা, বিটেক ফুচকাওয়ালি, ওদের মতো করে তুমিও তোমার রেস্টুরেন্টের নাম এরকম উকিল বউয়ের রান্নাঘর রেখেছো। আজ আমাকে সবকিছু বলো, আমি কিন্তু শুনবো। আজ থেকে 5 বছর আগের কথা।
সুনন্দা একজন অত্যন্ত স্বনামধন্য উকিল ছিল। তাদের শহরে সুনন্দাকে চিনত না এমন কেউ ছিল না। সুনন্দার বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক প্রত্যেকেই তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিল। সুনন্দা এত ভালো ওকালতি করত যে তার হাতে কোনো কেস একবার এসে গেলেই সেই কেসটা না জেতা পর্যন্ত সুনন্দা বিশ্রাম করত না। এমনই একদিন একটা কেসে সুনন্দা কাজ করছে, এমন সময় তার ফোনে নানান রকমের অজানা নাম্বার থেকে ফোন আসতে থাকে। সুনন্দা এইসব সামান্য হুমকিতে ভয় পায় না, তাই সে কলগুলোকে পাত্তাও দেয় না। এই পর্যন্ত তাও ব্যাপারটা ঠিক ছিল। একদিন রাত্রিবেলা হঠাৎই সুনন্দার শ্বশুরবাড়ির দরজার বেলটা বেজে ওঠে। সুনন্দা দরজা খুলতেই বেশ কয়েকজন গুন্ডা তাদের বাড়ির ভেতরে ঢুকে আসে। ম্যাডাম, আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমাদের স্যারের কেসটা আপনি ছেড়ে দিন। ওই কেসটা আপনাকে লড়তে হবে না। শুধু শুধু জল খোলা করে কি বা হবে বলুন তো? এমনিও মেয়ে মানুষের সাথে আমরা বেশি ঝগড়ায় জড়াতে চাই না। মেয়ে মানুষদের সাথে ঝগড়ায় জড়াতে চাও না, অথচ মেয়ে মানুষদের ভয় ভীতি সন্ত্রস্ত করে তাকে ভয় দেখাতে চলে এলে। তোমাদের স্যারের মতো কুখ্যাত ক্রিমিনালকে আমি কখনোই এত সহজে মুক্ত হতে দেব না। আমাকে যতই ভয় দেখাও না কেন, কোনো লাভ হবে না তোমাদের। বাড়িতে তো থাকেন মাত্র 3 জন। আপনার একাদশে যদি তাদেরও জীবনের সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনার কোনো অসুবিধা হবে না তো? ভয় দেখাচ্ছি ভাববেন না কিন্তু, সত্যি বলছি। এদের কথা শোনো বৌমা, আগেও তো কত কেস পেয়েছিলে, কখনো তো এমন হয়নি। শুধু শুধু নিজের আর আমাদের জীবনটাকে এভাবে বাজি রাখার কোনো মানে আছে? আপনারা এখন আসুন, ও কেসটা ছেড়ে দেবে, আমি আপনাদের কথা দিচ্ছি। ওদের কথাই ভয় পেও না মা। সত্যের হয়ে লড়াই করতে গেলে এরকম অনেক বাধা বিপত্তি সামনে আসে। এই সমস্ত জিনিসকে ভয় না পেয়ে নিজের পথে ঠিক থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার মা যা কথা দিয়েছে দিক, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার স্ত্রীকে কেসটা ছাড়তে দেবো না। আপনারা আমাদের কথাটা হালকাই নিলেন, তাই তো? আশা করছি আপনাদের কালকের দিনটা শুভ হোক। চলুন, আমরা আসছি। এই বলে বিশু গুন্ডা এবং তার সঙ্গী সাথীরা সেখান থেকে চলে যায়। বিশু একটা অনেক বড় ড্রাগ ডিলার দলের সদস্য ছিল। সেই দলের নেতা চম্পকলালের কেস যেদিন থেকে সুনন্দা নিয়েছে, সেই দিন থেকেই ভয় দেখিয়ে চিঠি পাঠানো, অচেনা নাম্বার থেকে ফোন করে ভয় দেখানো, এসব শুরু হয়েছিল। এত কিছু করেও সুনন্দাকে তারা দমাতে পারেনি, তাই তারা সুনন্দার বাড়িতে ভয় দেখাতে এসেছিল। কিন্তু সুনন্দা তো ভয় পাওয়ার পাত্রী নয়, তাই সে কেসটা ছেড়ে দেয়নি। পরের দিন সকালবেলা সুনন্দা নিজের অফিসে কাজ করছে, এমন সময় তার ফোনে বিক্রমের কল আসে। ওই চম্পকলালের গুন্ডারা আমাদের ক্ষতি করবে বলে আমার অফিসের ব্যাগে ড্রাগ রেখে দিয়েছে। ব্যাগ চেক করে অফিসে ঢোকার সময় সিকিউরিটি ক্যামেরায় এই ড্রাগগুলো ধরা পড়ে যায়, আর আমাকে অফিস থেকে ফাইনাল নোটিশ ওরা দিয়ে দিয়েছে যে ওরা আমাকে আর কাজে রাখবে না। তোমার কেস আমি লড়বো, আজ না হোক তবে কয়েকদিন পরে হলেও তোমাদের বস তোমাকে কাজে নিতে বাধ্য হবে। তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি তাড়াতাড়ি এসে সুনন্দা, এক্ষুনি পুলিশ চলে আসবে। আমি চাই না আমার অফিসের সবার সামনে পুলিশ আমার হাতে হাত করা পড়ে নিয়ে যাক। আমি ভয় পাচ্ছি বলে তোমাকে যে ভয় দেখাচ্ছি তা নয়, কিন্তু বিশ্বাস করো আজ আমি সত্যিই ভয় পাচ্ছি। সুনন্দা বিক্রমের কথা শুনে নিজেও খুবই ভয় পেয়ে যায়। বিক্রমের সাথে কথা বলে ফোনটা রাখার পরেই আবার সুনন্দার কাছে তার শাশুড়ি মায়ের ফোন আসে। তোমাকে কালকেই বললাম তো, ওদের কেসটা তুমি ছেড়ে দাও। তুমি আমার কোনো কথাই শুনলে না, এখন দেখো কি হয়ে গেল। কি দরকার বলো তো এত বেপরোয়া হয়ে ওদের বিরুদ্ধে কেস লড়ার? ওরা তো ভালো নয়, সেটা তো তুমি নিজেও জানো। আহ, এত ফালতু ফালতু কথা না বলে আগে বলুন না কি হয়েছে। আপনাকে বিক্রম ফোন করেছিল? কেন বিক্রম ফোন করবে কেন? ওর সাথেও নিশ্চয়ই কিছু হয়েছে। সব তোমার জন্য। ওই গুন্ডাগুলো আমাদের সারা ঘরবাড়ি ভাঙচুর করে তোলপাড় করে দিয়ে গেছে। আমি রাস্তায় বেরোতেই আমাকে সবাই এমন ভাবে অবজ্ঞা করছিল যেন ওরা কেউ আমাকে দেখতেই পাচ্ছে না। মানে হঠাৎ আমাদের পাড়ার লোকেরা এমন কেন করতে যাবে? আপনি কাউকে জিজ্ঞাসা করেননি যে সবাই এরকম কেন করছে? অনেকক্ষণ ধরে অনেক লোককে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম বিশুগুন্ডা আমাদের পাড়া সবার বাড়িতে গিয়ে বলে এসেছে যদি ওরা কেউ আমাদের কোন রকম ভাবে সাহায্য করে তাহলে বিশুগুন্ডা ওদের বেঁচে থাকা মুশকিল করে দেবে। কেসটা তো আমি লড়ছি, আমাকে ছেড়ে ওরা আপনাদের পেছনে কেন পড়লো আমি তো সেটাই বুঝতে পারছি না। ওদের মনের ভেতর এত ভয় যে ওরা আমার পরিবারকেও এভাবে বিব্রত করতে ছাড়লো না। এবার আমি ওদের বিপরীতে কেসটা তো লড়বই। ওই চম্পকলালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে পাঠাতে না পারলে আমার নামও সুনন্দা নয়। এই বলে সুনন্দা ফোনটা রেখে দেয়। সে তার চেয়ার থেকে উঠে তার স্যারের ঘরে যেতে যাবে, এমন সময় হঠাৎই সেখানে অনেকজন পুলিশ চলে আসে। সুনন্দা পুলিশ ইন্সপেক্টর মহিমা দেবীকে জানায় কিভাবে চম্পকলালের গুন্ডারা তার পরিবারের সবাইকে বিব্রত করছে। আর সুনন্দা এটাও বলে যেন এক্ষুনি তারা সবাই বিশু গুন্ডাকে আটক করার ব্যবস্থা করে।
আমি খুব খুশি হয়েছি যে আপনারা আমি ডাকার আগেই এখানে এসে গেছেন। এবার তাড়াতাড়ি চলুন ম্যাডাম, আমার স্বামী আর শাশুড়ি মায়ের অবস্থা খুব খারাপ, ওরা ভয়তে একেবারে সিটিয়ে গেছে। সরি সুনন্দা ম্যাডাম, তবে আজকে আমি আপনার কাজে কিংবা আপনার ব্যক্তিগত কাজে সাহায্য করতে এখানে আসিনি। আমরা এখানে এসেছি আপনাকে গ্রেপ্তার করতে। আপনার বিরুদ্ধে প্রখ্যাত ব্যবসায়ী চম্পকলালকে মানহানির মামলায় ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ আছে। আপনাকে আমাদের সাথে যেতে হবে। চম্পকলাল প্রখ্যাত ব্যবসায়ী? ও আমাদের শহরের, এমনকি আমাদের রাজ্যের সব থেকে বড় ড্রাগ ডিলার। ওর জন্য প্রত্যেকদিন কত কত লোকের কত ক্ষতি হয় বলুন তো। ও ছোট ছোট বাচ্চাদের ওর কোম্পানিতে কাজ করায়, এরপরেও আপনারা ওর কথায় আমাকে গ্রেপ্তার করতে এসেছেন? মহিমা দেবী সুনন্দার কোনো কথাই শোনে না। তারা সুনন্দাকে থানায় ধরে নিয়ে চলে যায়। চিত্রা দেবী এবং বিক্রম দুজনেই সুনন্দার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তাদের কাছে সুনন্দার কোনো ফোনও আসে না। স্বাভাবিকভাবে বিক্রমকেও পুলিশ গ্রেপ্তার করে জেলে বন্দি করে দেয়। চিত্রা দেবী সমস্ত খবর পেয়েও কারোর কাছ থেকে সাহায্য পায় না, কারণ প্রাণের ভয়ে তাদের পাড়ার সবাই চিত্রা দেবীকে সাহায্য করতে নিষেধ করে। এইভাবে কয়েকদিন কাটে। সুনন্দার এক উকিল বন্ধু সুনন্দা এবং বিক্রম দুজনকেই জেল থেকে ছাড়িয়ে আনে। তুই এবার সব ছেড়ে দে, এদের পেছনে গিয়ে নিজেরা নিজের শ্বশুরবাড়ির লোকেদের জীবন বিপন্ন করিস না। বিক্রম আর কোনোদিনও চাকরি করতে পারবে না, কারণ ওর পুলিশের খাতায় লালকালি পড়ে গেছে, তাও ড্রাগ ডিলিং এর মতো কেসে। বাড়ি ফিরে যা, ভাবনা চিন্তা কর, দেখ অন্য কাজ শুরু কর। সেদিনই বাড়ি ফিরে আসে সুনন্দা এবং বিক্রম। দুজনেই তাদের জীবন নিয়ে বড্ড বেশি অনিশ্চিত হয়ে পড়ে। কোথাও তারা কোনো কাজ পায় না, তারা কেউ সাহস করে তাদের কাজই দিতে চায় না। তাদের জমানো যা পুঁজি ছিল 2 বছরের মধ্যে দেখতে দেখতে সবটাই শেষ হয়ে আসে। তাদের রাস্তায় বেরিয়ে ভিক্ষা করার মতো পরিস্থিতি এসে দাঁড়ায়। তখন সুনন্দার আলাপ হয় প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা একজন পুলিশ ছিল। আমাকে একটা কাজ দিতে পারবেন ম্যাডাম? আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। দয়া করে আমাকে একটা কাজ দিন। আমি আর আমার স্বামী দুজনেই একদম বেকার বসে আছি। আমার শাশুড়ি মা অসুস্থ, এখনই কোনো কাজ না পেলে ওনাকে বাঁচাতে পারবো না। খুব ভালো সময় এসেছো, বিশ্বাস করো আমি সবেমাত্র ট্রান্সফার নিয়ে এই শহরে এসেছি। আমার একজন কাজের লোকের খুব দরকার ছিল, আর একজন ড্রাইভারেরও দরকার ছিল। তোমার স্বামী যদি গাড়ি চালাতে পারে তাহলে ওকেও নিয়ে এসো, ঠিক আছে? ভাগ্যিস নতুন এসেছে, সেই কারণে আমাকে চেনে না, তাই এক কথাতেই কাজ দিতে রাজি হয়ে গেছে। ধন্যবাদ উপরওয়ালা। সুনন্দা শুরুতে প্রিয়াঙ্কার বাড়িতেই কাজ করা শুরু করে, আর বিক্রম প্রিয়াঙ্কার বাড়ির গাড়ি চালায়। এভাবে তাদের জীবনে একটু একটু করে পরিবর্তন আসতে থাকে। একদিন প্রিয়াঙ্কাকে সুনন্দার রেস্টুরেন্ট খোলার কথা জানালে প্রিয়াঙ্কা নিজে থেকে আর্থিকভাবে সুনন্দা এবং বিক্রমকে সাহায্য করে, এবং তারপর থেকে শুরু হয় উকিল বউয়ের রান্নাঘর। এই সমস্ত কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে। আমি লয়ার সুনন্দার সাথে দেখা করব বলে অন্য শহর থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসেছিলাম, আর সেই লয়ার সুনন্দা আমার বাড়িতে এতদিন কাজ করলো, আমি জানতেই পারলাম না। আমি আর ওকালতি নিয়ে কোনো কথা বলতে চাই না ম্যাডাম, আপনিও প্লিজ এগুলো বলবেন না। আমি আমার এই রেস্টুরেন্ট সামনেই সুখে থাকতে চাই। আমার জন্য আমার স্বামী আর শাশুড়ি মায়ের অনেক ক্ষতি হয়েছে, আমি আর এসব ক্ষতি হতে দিতে পারবো না। আমার বাবা এই শহরের পুলিশ কমিশনার, আর আমি আমাদের থানার ইনচার্জ। এটুকু তো তুমি জানোই। তোমাদের পুরোপুরিভাবে পুলিশি সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। তুমি একদম নিশ্চিন্তে থাকো। চম্পকলাল আর ওর গুন্ডাদের জেলে আমি পাঠাবই। প্রিয়াঙ্কা চম্পকলালের কেসটা আবার নতুন করে খুলতে চায়। সুনন্দার কাছে যা যা প্রমাণ ছিল প্রিয়াঙ্কা সুনন্দাকে প্রায় জোর করে তার কাছ থেকে সমস্ত প্রমাণগুলো দেখতে চায়। সমস্ত প্রমাণ হাতে পেয়ে প্রিয়াঙ্কা সরাসরি ভাবে চম্পকলাল, বিশুগুন্ডা এবং তাদের দলের আরো লোকজনদের গ্রেপ্তার করে। বিশুগুন্ডা আদালতে স্বীকার করে যে সে বিক্রম এবং সুনন্দাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিল। শেষ পর্যন্ত সুনন্দা এবং বিক্রম দুজনেই তাদের কাজ ফেরত পায়। প্রিয়াঙ্কার চেষ্টায় তাদের সকলের জীবন আর উকিল বউয়ের রান্নাঘর রমরমিয়ে চলতে থাকে।